মানে একটা বন্ধু তো বলতেছিল। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া ফিজিক্যাল জব পাওয়ার জন্য কি করতে হবে? ফিজিক্যাল জব আমি পাওয়ার যদি জন্য আসলে আপনারা আপনারা আসলে ওই আমাদের মার্কেটিং টিমের সাথে কথা বললে ভালো হয় আর কি। এই জব রিলেটেড কোশ্চেন গুলো নিয়ে। আচ্ছা, ভাই মানে ক্লাস কি আজকে হবে নাকি? জি হবে। 10 মিনিটস একটু ওয়েট করে বাকিদের জয়েন করার জন্য। না একটু আমার এখানে ওই যে কারেন্ট চলে গেছে তো এই জন্য আর কি বললাম যে আসলে প্রবলেম হচ্ছে আমার নেটটা নাই। হ্যালো। জি বুঝতে পারছি। দেখেন কতক্ষণ থাকা যায়। এখন বাকিদের জয়েন করা লাগবে আসলে। তো 10 মিনিটস ওয়েট করে দেখি। আচ্ছা এটার একটু যদি রেকর্ডেড ভিডিওটা থাকে তাহলে একটু ভালো হইতো আর কি। হ্যাঁ, রেকর্ডেড ভিডিও থাকবে, ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি তো করতে পারতেছি না এই জন্য, যেহেতু নেটের সমস্যা হচ্ছে। জি সমস্যা নেই, রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, স্লাইড শো। আচ্ছা ঠিক আছে। ভাই এমনি ক্লাস উইকলি কয়দিন হবে? উইকলি 2 দিনই হবে। এই যে গতকালকে আর আজকে নেই। মানে বুধবার বৃহস্পতিবার? জি। আর যেটা বলছিল ইন্টার্নশিপের ব্যাপারে, আনপেড ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা কোর্স শেষ হওয়ার পরে শুরু হবে। তো এটা তখন আপনাদের কোর্স শেষ হলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে কিভাবে কি করতে হবে। আচ্ছা একটা কোশ্চেন করব আমি। জি বলেন। আচ্ছা আমাদের যে আপনার যে মার্কেটিং টিম থেকে বলা হয়েছিল যে আপনার ক্লাসগুলা যেগুলো হবে সেগুলো বলে ইংলিশ লেকচারের হবে পুরাটা। তো এখন আসলে কি পুরো ক্লাসটা কি ইংলিশ হবে নাকি? ইংলিশ বাংলা, যেটা মানে দুইটা মিক্স করে আপনাদের কম্পিউটার উপর বেস করে হবে। গতকালকে যেভাবে নিয়েছিলাম ওইভাবে। হুম।
এখন স্যার চাইলে তো ইংলিশ নিতেই পারেন, মানে আমাদের সুবিধার জন্য আর কি ওই বাংলায় কন্টিনিউ করতেছেন। জি। এমনি ইন্টারভিউটা কি আমাদের সব মানে ওই ইয়াগুলা, ধরেন জবের ক্ষেত্রে যে ইয়াটা হয়, ওই ক্ষেত্রে কি আমাদের একটা প্রিপেয়ার করে তারপরে ইয়ে করা হবে নাকি? জি, আপনাদেরকে মক ইন্টারভিউ নেওয়া হবে, তখন সবকিছু ইংলিশে হবে। মানে ওটা কিরকম, কুইজ সিস্টেম নাকি ইন্টারভিউ সিস্টেম নাকি লাইভ টেস্ট? ইন্টারভিউ সিস্টেম। যেমন লাইভ। কি? লাইভ? জি। আচ্ছা। আচ্ছা, যেহেতু ক্লাসটা হয় না, আমি একটু কথা বলি নাকি? সমস্যা হবে নাকি? ভাই, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি কিছু আর কি কোশ্চেন করতে চাচ্ছিলাম যে যদি দেওয়া যায়। জি, বলেন। আচ্ছা, এখানে আপনার যে টেস্টিং এর যে বিষয়টা, এটা মানে মূলত আর কি কিরকম বা কিভাবে হইতে পারে? ধরেন যে আমি একটা সফটওয়্যার কোম্পানিতে ইয়ে করছিলাম, তো ওখানে মনে করেন যে আপনার আহ, একটা অ্যাপস ইয়া হলো। তা ওটা ধরেন যে প্রতি ক্ষেত্রে যখন ভার্সনটা আপডেট করা হয়, মানে কোনো কোড বা ইয়া ডেভেলপ করার পরে, তো ওইটা চেক করে যখন কোনো ইয়া থাকে সেটা একটা মানে ডকুমেন্ট করে সেটা ডেভেলপমেন্ট টিমকে পাঠানো, লাইক ওরকম কিছু নাকি? জি, আপনি কোনো ফল্ট পেলে অথবা যদি সাকসেসফুল হয়, তাও আপনাকে একটা রিপোর্ট তৈরি করে আপনাকে ডেভেলপমেন্ট টিমের কাছে পাঠাতে হবে। উম, ও, না এখানে ধরেন যে আপনার এটা টেস্ট করা হলো ফুল, মানে ইয়াটা যে কোন কোন জায়গায় এটা ইয়া হচ্ছে, ওটা একটা স্ক্রিনশট নিয়ে বা কোনো ইয়া করে ওটা ইনক্লুড করে একটা এক্সেল ফাইলে ধরেন ইয়া করে ম্যানিপুলেট করে দেওয়া, লাইক জি, ওরকম। জি, রিপোর্টটা এইভাবে সাবমিট করা। ও, আচ্ছা।
ও আগের আমার তো সবসময় বুদ্ধিমানের কাজ, ওর আশা কি কোনো বুদ্ধিমানের কাজ নেই? ও আগে আগে বাসায় চলে গেছে, এখন চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সামনে শুনে যেতে পারি না। আমি পিছনে আছি না, স্বাভাবিক। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? হ্যালো। জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাকিরা কি আমার কথা শুনতেছেন? নিশ্চয়ই। রাকিবুল হাসান, আমাকে শোনা যাচ্ছে? আপনার সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শুরু করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম কারণ মনে আছে? কি নিয়ে কথা বলছিলাম? তো টেস্টিং গুলো দেখানো হয়েছে, টেস্টিং গুলো একটা ম্যানুয়াল টেস্টিং, অটোমেটিক টেস্টিং, তারপর হচ্ছে একদম সর্বশেষে মেনটেনেন্স, যেটা বললেন আর কি একটা। হ্যাঁ, একটা এনভায়রনমেন্টের কথা বলেছিলাম। সিস্টেম, হ্যাঁ সিট, হ্যাঁ ডেভ ডেভেলপমেন্ট। এনভায়রনমেন্ট, সিট এনভায়রনমেন্ট। তো আমরা তো একটা পেন নিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, তাই না? তো সাপোজ আমাদের পেনের বিভিন্ন পার্ট রয়েছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে পেনের ক্যাপ। এখন পেনের ক্যাপ হচ্ছে একটা সিম্পল কম্পোনেন্ট যেটা প্লাস্টিক দিয়ে তৈরি। সো ইট ডাজন্ট রিলাই অন আদার পার্ট, সো উই ক্যান সে ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্ট। আমরা বলতে পারি পেন পার্ট হচ্ছে, এই পেনের যে ক্যাপটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন পেনের ক্যাপ ছাড়াও কি রয়েছে আমাদের মধ্যে? পেনের বডি। পেনের বডির মধ্যে আমাদের সাধারণত থাকে লেবেল। পেনের বডিতে আমাদের সাধারণত থাকে লেবেল, তারপর হচ্ছে পেন, এটসেট্রা। তো এখন ইন পেনের বডি, লেবেল এগুলো কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, বিকজ দে আর অল কানেক্টেড টু ক্রিয়েট পেন বডি। তো এইসব জিনিস আবার ডিপেন্ডেন্ট। আমরা যে গতকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা ডেভ এনভায়রনমেন্ট কথা বলেছি, এটা সাধারণত তিনটা পার্ট রয়েছে। দেখা যাচ্ছে ছবিটা? জি, এটা তো এই তিনটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ডেভ, আর একটা পার্ট হচ্ছে ডেভ অথবা ডেভেলপার, আর একটা হচ্ছে টেস্টার্স, এবং লাস্টটা হচ্ছে টেস্টিং স্ট্যাটাস।
নাও প্রতিটা পার্ট এখানে বিভিন্ন ধরনের টাস্ক এবং ডিপেন্ডেন্সি ডিল করে। ফর এক্সাম্পল, যখন আমরা বলি পেনের বডির কথা, কিন্তু এখানে আমরা বলছি পেন বডির কথা। পেনের বডির মধ্যে প্রথমে কি তৈরি করতে হয়? পেনের বডির মধ্যে প্রথমে তৈরি করতে হয় হচ্ছে ইঙ্ক, তারপর তৈরি করতে হয় হচ্ছে পেনের বডি, দেন আফটার দ্যাট কামস দ্য লেবেল অন দ্য বডি। তো এই তিনটে কম্পোনেন্টস মিলে আসলে পেনের বডিটা তৈরি হয়। এখন আমরা যে কম্পোনেন্ট গুলোর কথা বললাম, এখানে ইন যেহেতু ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট, তো ইন হচ্ছে প্যারেন্ট মডিউল, দেন হচ্ছে প্যানেল বডিও প্যারেন্ট মডিউল, আর লাস্টে হচ্ছে প্যানেল লেবেল। লেবেল কি? লেবেল হচ্ছে চাইল্ড মডিউল। এখন প্যানেল ইন প্যারেন্ট মডিউল, বিকজ প্যানেল ইন সবার আগে প্যানেল বডির আগেও তৈরি হয়, সো প্যানেল ইন হচ্ছে parent module. After that, it is followed by the parent body, which is the child module of the ink. But parent body হচ্ছে আবার লেভেল প্যারেন্ট মডিউল। দেন প্যারেন্ট বডি পর লেভেল তৈরি হয়, এটা হচ্ছে সবার ছোট, সবার শেষে তৈরি হয়, এই জন্য এটাকে আমরা চাইল্ড মডিউল বলেছি। তো এখানে প্যারেন্ট মডিউল হচ্ছে যেটা সবার আগে তৈরি হয়, এবং এরপর চাইল্ড মডিউল হচ্ছে যেটা এটার আন্ডারে তৈরি হয়। ইঙ্ক হচ্ছে মেইন প্যারেন্ট মডিউল। আফটার দ্যাট ইঙ্কের আবার চাইল্ড মডিউল হচ্ছে বডি, কিন্তু বডি আবার হচ্ছে লেভেলের প্যারেন্ট মডিউল। আর সবার লাস্টে যেহেতু লেভেল তৈরি হয়, তো আমাদের লেভেল হচ্ছে প্যানের প্যানের বডি চাইল্ড মডিউল। তো তিনটা মডিউল মিলে কাজ হচ্ছে। So in the system, each component, whether it's cap, body, or the ink, goes through a development and testing cycle. For example, for the cap, তো আমরা এখানে ফর এক্সাম্পল এখানে দেখছি যে প্রথম টেস্ট হচ্ছে ক্যাপ। তো ফর দ্য ক্যাপ, ফর দ্য ক্যাপ দ্য ডেভেলপার্স প্রথমে 1 সপ্তাহ ধরে প্যানেল এই ক্যাপটা টেস্টিং করে। তো প্যানেল ক্যাপটা টেস্টিং করার পর 1 উইক প্যানেল ক্যাপটা টেস্টিং হয়, সরি প্যানেল ক্যাপটা তৈরি করা হচ্ছে 1 উইক ধরে। 1 উইক ধরে তৈরি করার পর আবার টেস্টার এটাকে কতদিন ধরে টেস্ট করে? 1। তো টোটাল এখানে 1 + 1 ইকুয়ালস 2 উইকস। এই যে এখানে আমাদের টেস্টিং স্ট্যাটাস হবে 2 উইকস, and 1 উইক ডেভেলপার আর 1 উইক টেস্টার্স। তো this whole process, including both the both development and testing, it's called sprint. So এই হোল প্রসেস যেটার কথা আমরা বললাম, এটাকে আমরা হচ্ছে স্প্রিন্ট বলি। তো এই যে আমরা 2 সপ্তাহ যে সময় কথা বললাম, এটা হচ্ছে স্প্রিন্টের মধ্যে পড়ে। তো দ্য স্প্রিন্ট ইজ এ টাইম বক্স পিরিয়ড, হুইচ মিনস যেখানে প্রতিটা টিম মেম্বার লাইক ডেভেলপার্স, টেস্টার্স এবং বাকিরা একসাথে কাজ করবে, যার মাধ্যমে তারা একটা প্রায়োরিটাইজ ফিচার্স অথবা ইউজার স্টোরিজ ডেলিভার করবে। তো তাদের গোল হচ্ছে এই টাইমের মধ্যে, অর্থাৎ এই সাপোজ আমাদের যে পেনের টোটাল 2 উইকস পাচ্ছি আমরা, এই 2 উইকস এর মধ্যে তারা তাদের ডিফেক্টস আইডেন্টিফাই করে এবং এনশিওর করে যে তাদের প্রোডাক্ট স্ট্যান্ডার্ড মিট করছে কিনা, এবং এই 2 সপ্তাহের মধ্যে তারা তাদের ডেভেলপমেন্ট এবং টেস্টিং প্রসেস শেষ করে। এই 2 সপ্তাহ মানে এই স্প্রিন্টের মাধ্যমে। তো এটা হচ্ছে আমাদের স্প্রিন্ট 1। দেন
প্রতিটা ইউজার স্টোরিজ আমরা যে গতকাল বলেছিলাম গিভেন, হোয়েন, দেন, এই এই জিনিসটা ফলো করে প্রতিটা ইউজার স্টোরি। তো এই মেথডটাকে আমরা বলি হচ্ছে গার্কিন মেথড। জি, এই যে গিভেন, দেন, হোয়েন, যেটা দিয়ে আমরা ইউজার স্টোরিজ তৈরি করি, এটাকে বলা হয় গার্কিন। এই স্যার স্ট্রাকচারের আমি একটু মাধ্যমে। কথা বলতে পারি? জি জি। হ্যাঁ স্যার, অ্যাজাইল মেথড কোনটা? আমি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে অ্যাজাইল মেথড নামে একটা মেথড আছে, এই জি, স্প্রিন্টে এটা নিয়ে ভাগ আমরা করে। ডিসকাস করবো। জি, আমরা না এটা নিয়ে না, ডিসকাস সেটা করবো। এটা কি না আর কি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই অ্যাজাইল মেথড। সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। নাও, এই মেথডের মাধ্যমে আমরা সাধারণত যারা নন টেকনিক্যাল পার্সন তারাও ইজিলি ইউজার স্টোরিজ পড়ে বুঝতে পারে যে আসলে ইউজারটা কি চাচ্ছে। তো আমরা যে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রয়েছে, অথবা BRS, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ব্যাকলগের একটা পার্ট, যেটা প্রোডাক্ট ব্যাকলগ প্রিপেয়ার করার সময় প্রোডাক্ট ব্যাকলগ। তো এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বিজনেস অ্যানালিস্টরা ইউজ করে, যার মাধ্যমে তারা প্রোডাক্ট ব্যাকলগটা তৈরি করে। তো প্রোডাক্ট ব্যাকলগে আমরা গত ক্লাসে বলেছিলাম যে বিভিন্ন ধরনের ইউজার স্টোরিজ, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, এটসেট্রা এসব জিনিস থাকে। তো যতই আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রেস আগাবে, প্রতিটা প্রসেস বা ফিচার আলাদা আলাদা ভাবে টেস্টিং হবে। সাপোজ এখানে আমরা তো বললাম স্প্রিন্ট 1 এর কথা। এখন ধরুন ডেভেলপারের স্প্রিন্ট 2 এর উপর কাজ করছে, স্প্রিন্ট 2, যেটাতে তারা পেনের বডি টেস্ট করবে। তো এখানে তারা কি করবে, ডেভেলপাররা 10 দিন নেবে পেনের বডির জন্য, দেন টেস্টাররা আবার সেটাকে টেস্টিং করার জন্য প্রতিটা পার্ট 4 দিন নেবে। তো টোটাল কত হচ্ছে, 14 দিন, মানে 2 উইক। তো এখানের স্প্রিন্টটা হচ্ছে 2 উইকস, যেটার মাধ্যমে স্প্রিন্ট 2 পেনের বডি টেস্টিং করা হবে। দেন আমরা বলতে পারি হচ্ছে স্প্রিন্ট 3, যেখানে আমরা হচ্ছে পেনের প্রিন্টটা, বল পয়েন্টের প্রিন্টার টেস্ট, ডেভেলপমেন্ট এবং টেস্টিং করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট টিমের এটার জন্য লাগছে 8 দিন, এবং টেস্টিং টিমের এটার জন্য লাগছে 6 দিন। তো এখানেও 2 উইকস। এখানে পার স্প্রিন্টে আমরা টাইম অ্যালোকেট করছি হচ্ছে 2 উইকস করে। তো প্রতিটা স্প্রিন্টে আমরা বিভিন্ন ধরনের ইউজার স্টোরিজ এর উপর বেস করে প্যানেল বিভিন্ন পার্ট আলাদা আলাদা ভাবে টেস্ট করছি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। So when developers integrate different components like the body and the cap, the testers verify that they work together. So testers can involve unit testing, যেখানে ইন্ডিভিজুয়াল ফিচার অথবা ইউনিট অফ দ্য প্রোডাক্ট টেস্ট করা হবে ঠিক কারেক্টনেস এর জন্য। তো আমরা যে প্রতিটা আলাদা আলাদা জিনিস টেস্টিং করছি স্প্রিং 1, 2 এবং 3-তে, এখানে প্রতিটা টেস্টিং প্রসেসকে আমরা আলাদা আলাদা ভাবে বলি হচ্ছে ইউনিট টেস্টিং। তো এই টাইপের টেস্টিং এর মাধ্যমে আমরা জানতে পারি যে প্রতিটা ইউনিট এক্সপেক্টেড রেজাল্ট আমাদেরকে পারফরমেন্স দিচ্ছে কিনা, যখন আমরা একটা আর একটার সাথে পার্ট ইন্টিগ্রেট করছি। So finally, when all the components are integrated, অর্থাৎ যখন আমাদের ক্যাপ, পেনের বডি এবং পেনের বল পয়েন্টের পিনটা একসাথে ইন্টিগ্রেট করা হবে এবং অ্যাসেম্বল করা হবে, তারপর এটাকে আলাদাভাবে টেস্টিং করা হয়। So this comprehensive testing ensures that the pen works perfectly and all the modules, like আমি যে এখানে বললাম প্যারেন্ট চাইল্ড, এই মডিউল গুলা একে অপরের সাথে ঠিকমতো ফাংশন করছে। সো আমরা বলতে পারি যে এই ডেভেলপমেন্ট প্রসেস সাধারণত পেনের ক্যাপ,
তারপর বডি এবং ইন তাদের আলাদা আলাদা ভাবে টেস্ট, ইন্ডিভিজুয়াল টেস্টিং এবং তাদের ইন্টিগ্রেশনের উপর বেস করে তৈরি করা হয়। আর স্প্রিন্ট সাইকেলের মাধ্যমে তাদেরকে একটা টাইম ফ্রেম দেওয়া হয় যেটা তাদেরকে অর্গানাইজ করতে সাহায্য করে, এবং টেস্টিংটা প্রতিটা স্টেজে এমন ভাবে করা হয় যাতে তাদের রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড মিট করতে পারে। এই এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে? আমি কি বুঝাতে পেরেছি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের যে বেসিক জিনিসটা? জি স্যার। ওকে, নাও আমরা যে ইউনিট টেস্টিং এর কথা বললাম, ইউনিট টেস্টিং, এই টেস্টিংটা সাধারণত করে হচ্ছে ডেভেলপার্স। আর আরো বিভিন্ন ধরনের টেস্টিং রয়েছে, এটা নিয়ে আমরা সামনে বলছি। সো ইউনিট টেস্টিং ইজ পারফর্ম বাই ডেভেলপার্স। সো এই ডেভেলপার সেম টেস্টিং যখন টেস্টাররা রান করে এটাকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং। কম্পোনেন্ট টেস্টিং, এই টেস্টিংটা কারা করে? এটা করা হচ্ছে টেস্টার্স। সেম টেস্টিং একবার ডেভেলপার করে আর একবার টেস্টার করে। জাস্ট ডেভেলপার করলে সেটা হয় ইউনিট টেস্টিং, আর টেস্টাররা করলে সেটা হয় কম্পোনেন্ট টেস্টিং। সো component testing checks the smaller units of a product, but it also verifies the interaction between different components. তো তারা এটাকে আলাদা আলাদা ভাবে টেস্ট করে, আবার বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করছে সে ব্যাপারেও তারা বুঝতে পারবে। নাও যখন সবগুলো পার্ট লাইক প্যানেল, ক্যাপ, বডি, পিন এটসেট্রা যখন ফিট করে আবার টেস্টিং করা হয় সেটাকে বলা হয় রিগ্রেশন টেস্টিং। এবং এই রিগ্রেশন টেস্টিং টা করা হচ্ছে টেস্টার্স। তো পেনটা যখন সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করে টেস্টিং করা হয়, এই টেস্টিংটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। So regression testing is when the same test is repeated to ensure new changes haven't affected existing functionality. তো তারা বারবার টেস্ট করে দেখে যে একে অপরের সাথে যখন কম্বাইন করা হয় কম্পোনেন্ট গুলো সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা। তো রিগ্রেশন টেস্টিং কখন করা হয়? রিগ্রেশন টেস্টিং যখন প্রতিটা নতুন ফিচার অ্যাড করা হয় তখন করা হয়। ফর এক্সাম্পল, যখন আমরা এখানে স্ক্রিন থ্রিতে পেনের বডিতে যখন পেনের পিন ইনক্লুড করছি, তখন আমরা কি করি? রিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে দেখি যে পেনের বডির সাথে পেনের পিন ইনক্লুড করার ফলে তাদের কোনো ফিটিং ইস্যু রয়েছে কিনা বা কোনো আলাদা ড্যামেজ রয়েছে কিনা, এটা রিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে করা হয়। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। এটাও সাধারণত টেস্টার্সরাই করে। ইন্টিগ্রেশন টেস্টিংটা কি? ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যখন ফুল পেনের কম্পোনেন্ট সবগুলো পার্ট একসাথে করা হয়, তখন এরপর সবার লাস্টে যে টেস্টিংটা করা হয় সেটাকে আমরা বলি ইন্টিগ্রেশন টেস্টিং। To clarify the difference between regression and integration testing, regression testing involves running the same test again to check if new changes have broken anything. For example, যদি আমরা প্রতিটা আলাদা আলাদা কোম্পানি, সাপোজ আমাদের প্রথমে রয়েছে প্যানেল ক্যাপ, এরপর যদি আমরা প্যানেল ক্যাপের সাথে প্যানেল বডি ফিট করি, তখন রিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে আমরা বুঝি যে এই প্যানেল ক্যাপের সাথে বডি ফিট করার ফলে কোনো প্রবলেম হচ্ছে কি। অন দ্য আদার হ্যান্ড, ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে যখন সম্পূর্ণ পেনটা একসাথে অ্যাসেম্বল করা হয়ে যায়, ফুল পার্টটা ইন্টিগ্রেটেড করা হয়ে যায়, তখন এই ইন্টিগ্রেশন টেস্টিংটা হয়ে যায়। So integration testing focused on how the components work together once they are integrated. So in the development process, after the product is integrated and ready for the next phase, it enters to the system integration environment.
আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো। আপনারা এই 4 ধরনের টেস্টিং নিয়ে বুঝতে পেরেছেন? বুঝতে আগে বলবো। আচ্ছা, রিগ্রেশন টেস্টিংটা একটু কি বলতে পারবেন? স্যার রিগ্রেশন টেস্টিংটা হচ্ছে আমাদের যখন কম্পোনেন্ট টেস্ট আর ইউনিট টেস্ট শেষ হয়ে যাবে, তখন আমাদের যখন এটা কোনো নতুন ফিচার আমরা স্যার নতুন ফিচার আবার করে পুনরায় টেস্ট করব, তখন আমরা চেক করব যে আমাদের অন্য কোথাও ভেঙে গেছে কিনা, এই নতুন ফিচার আসার কারণে কোনো জায়গায় ব্রেকডাউন করছে কিনা, ব্রেক হয়েছে কিনা। যে লাইক ধরেন আমাদের পেনের কেপের সাথে যখন পেনের বডি অথবা পেনের বডির সাথে যখন পেনের কন্ট্যাক্টেড হবে, তখন যখন আলাদাভাবে টেস্টিং করা হবে এটাকে রিগ্রেশন টেস্টিং বলে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। নাফি খান আছেন? জি স্যার, আমি আছি। আমি একটু নেটওয়ার্ক জনিত কারণে গতকালকে আমি মিস করে ফেলেছিলাম। ও আজকে আচ্ছা। আমি আবার জয়েন হয়েছি। জি। আচ্ছা, সমস্যা না, আপনাকে ক্লাসের ভিডিও আর স্লাইড দিয়ে দেওয়া। সো এই যখন এই টেস্টিং গুলো করা হয়, এই টেস্টিং এর পরের ফেজটা হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এনভায়রনমেন্ট। গতকালকে আমরা যেটা বলেছিলাম সিট এনভায়রনমেন্ট, সিস্টেম ইন্টিগ্রেটেড টেস্টিং এনভায়রনমেন্ট। সো এইটা হচ্ছে ওই এনভায়রনমেন্ট যেখানে প্রতিটা কম্পোনেন্ট একসাথে যুক্ত হয়, and the product goes testing before moving to the user acceptance testing, which we discussed in the previous class. Now let's imagine a scenario যখন ডেভেলপমেন্ট এবং টেস্টিং টিম 6 উইকস লাগছে। সাপোজ ডেভেলপমেন্ট প্লাস টেস্টিং টিমের 6 উইকস টাইম লাগছে। তো প্রথম 2 উইক তারা কি করে? প্রথম 2 উইকস তারা ডেভেলপমেন্ট করে, দেন প্রথম 2 উইক তারা ডেভেলপমেন্ট এবং টেস্টিং করে। তো এই ফেজ যখন শেষ হয়ে যাবে, পরের 2 উইক তারা ফোকাস করবে কিভাবে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এবং ইউনিট টেস্টিং করবে। তো ডিউরিং দ্য সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং, we ensure everything functions properly before the product moves to the production. তো যদি আমরা বলি যে প্রোডাক্ট রিলিজের আগে 4 মান্থ রয়েছে, তো প্রথম 2 মান্থ, 4 মান্থ রয়েছে প্রোডাক্ট প্রোডাকশনের আগে। তো এর মধ্যে আমরা 2 মান্থ সাধারণত ডেভেলপমেন্ট এবং টেস্টিং এর জন্য ব্যবহার করি। তারপর তারপর প্রথম 2 মান্থ শেষ হয়ে যাওয়ার পর পরের 2 মান্থ আমরা কি করি? ইন্টিগ্রেশন টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এবং ফাইনাল চেক। এই 2 মাসের পর আমরা প্রোডাক্টটা রিলিজ দিতে পারি। তো এই 2 মাসে আমরা ফুল রিগ্রেশন টেস্টিং কমপ্লিট করে যাতে প্রোডাক্টের মেজর ফাংশনালিটিতে কোনো সমস্যা না। তো সাপোজ প্রোডাক্টটা আমাদের 1 মাস সিট এনভায়রনমেন্টে রয়েছে, সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এনভায়রনমেন্ট, সিট এনভায়রনমেন্টে রয়েছে প্রোডাক্টটা 1 মান্থ। সো তাহলে আমাদের কি হয়? টেস্টিং টাইমটা লিমিটেড হয়ে যায়। তো এখানে আমরা সাধারণত সব ধরনের টেস্ট কেসটা এক্সিকিউট করতে পারবো না। তো যেহেতু আমরা এখানে ম্যানুয়াল টেস্টিং অনেক টাইম লাগে, এর জন্য আমরা কি করবো? অটোমেশন টেস্টিং করবো। যখন আমাদের ম্যানুয়াল টেস্টিং এর এনাফ টাইম থাকবে না, আমরা সাধারণত বিভিন্ন অটোমেশন কোড বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে অটোমেশন টেস্টিং ব্যবহার করি যাতে আমাদের প্রসেসটা স্পিড আপ হয়, একসাথে থাউজেন্ডস অফ কেস একসাথে রান করতে পারে। তো যখন এই প্রোডাক্টটা কি হয়, ইন্টিগ্রেশন টেস্টিং পাস হয় এবং ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং পাস হয়, তো ইন্টিগ্রেশন
প্লাস ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং নিশ্চয় মনে আছে, যেটা আমাদের বিজনেস পিপলরা করে প্রোডাক্ট রিলিজ হওয়ার আগে। তো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং পাস হওয়ার পর আমাদের প্রোডাক্টটা রিলিজ ফেজে চলে। At this point, the tester's main goal is to identify any defects. If no defects are found, it means that the product is ready for deployment. Now, regarding the business requirement specification or BRS, larger organization যেগুলো আছে সেগুলোতে বিআরএস টিপিক্যালি বিজনেস অ্যানালিস্টরা তৈরি করে। কালকে একজন কোশ্চেন করেছিলেন যে বিআরএস আসলে কারা তৈরি করে। আমি বলেছিলাম তখন বিআরএস বড় অর্গানাইজেশনে ইউজুয়ালি বিজনেস অ্যানালিস্টরা তৈরি করে। So BRS is typically prepared for business analysts. However, in smaller companies, তো যদি কোম্পানিগুলো ছোট হয় তাহলে বিআরএস মাঝে মধ্যে কারা তৈরি করে? প্রজেক্ট ম্যানেজার, যেহেতু তাদের অন্য লোক নেয়ার সামর্থ্য নাও থাকতে পারে, বাজেটের সমস্যা থাকতে পারে। তো বিআরএস অ্যাকচুয়ালি কি কন্টেন্ট করে? বিআরএস আসলে ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন প্লাস টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন দুটোটা একসাথে কম্বাইন করে বিআরএস এর মধ্যে ইনফরমেশন থাকে। In some cases, companies may include additional documents like system requirement specification অথবা functional requirements documents, এগুলো তাদের কোম্পানির উপর বেস করে সাধারণত এই ডকুমেন্ট গুলো অ্যাড করা হয়। Now, functional requirement specification সাধারণত প্রোডাক্টের ফাংশনালিটিটা ডেসক্রাইব করে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি যে একটা পেনের ক্যাপ, একটা পেনের বডিতে মাস্ক ফিট হতে হবে প্রপারলি, এবং তাদের যে বল পয়েন্ট রয়েছে সেটা স্মুথলি চলতে হবে। সো দিস রিকোয়ারমেন্ট ডিফাইন হাউ দ্য প্রোডাক্ট শুড বিহেভ। অন্যদিকে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হচ্ছে প্রোডাক্টের টেকনিক্যাল স্পেকস গুলো কভার করে, যেমন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, লাইক পেনের জন্য আমরা কি ধরনের প্লাস্টিক ইউজ করবো, এটসেট্রা। সো টেস্টিং, ইউনিট টেস্টিং সাধারণত ডেভেলপাররা করে, কম্পোনেন্ট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং টেস্টাররা করে, এবং রিগ্রেশন টেস্টিং এর মাধ্যমে আমরা বুঝি যে কোনো ফাংশনাল টেস্টিং ফাংশনালিটিতে নতুন ফিচার অ্যাড করার মাধ্যমে কোনো যাতে সমস্যা না হয়। যখন প্রোডাক্টে এই সবগুলো টেস্টিং পাস হবে তাহলে আমরা প্রোডাক্টটা বুঝতে পারি যে মার্কেটে রিলিজ দেওয়ার উপযুক্ত। তো এইটুকু সবাই বুঝতে পেরেছেন যে ফাংশনাল রিকোয়ারমেন্ট, পিআরএস এটসেট্রা। বুঝে গিয়েছে? জি স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। বাকিরা বুঝেছেন? দীপঙ্কর, মিস্টার দীপঙ্কর। জি স্যার। Okay, thank you. এখন আমরা একটা ডকুমেন্ট নিয়ে কথা বলবো, হচ্ছে PRD, এবং এটা দুটো পার্ট আছে, SRS, তারপর FRD। SRS হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, আর FRD হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। তো বিআরডি হচ্ছে এখানে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। এই বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হচ্ছে যেটার মাধ্যমে আমরা যেটার মাধ্যমে আমরা সাধারণত ইউজার স্টোরিজ যেটার কথা বলেছি সেটা ইন ডিটেইল দেখতে পাবো। তো এটাতে সাধারণত থাকে হচ্ছে ইউজার স্টোরি।
তো এটা সাধারণত দুইটা পার্ট রয়েছে, সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এবং ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। নাও সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন মাধ্যমে আমরা সাধারণত আমাদের সিস্টেমের কি কি পার্ট রয়েছে বা কি কি রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো জানতে পারি। আর ফাংশনাল রিকোয়ারমেন্টস ডকুমেন্টের মধ্যে সাধারণত থাকে হচ্ছে আমাদের প্রোডাক্টটা ফাংশন করতে কি কি রিকোয়ারমেন্টস লাগবে সেই জিনিস। তো বেসিক্যালি এসআরএস এবং এফআরডি এর মধ্যে আমাদের প্রোডাক্টের সিস্টেম এবং ফাংশনাল রিলেটেড জিনিসপত্র থাকে। না, আপনারা যখন সফটওয়্যার টেস্টিং করবেন, তো সফটওয়্যার টেস্টিং এর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে ইউজুয়ালি, এটাকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর ডকুমেন্টেশনের জন্য কনফ্লুয়েন্স। এটা নিয়ে আপনাদেরকে দেখানো হবে প্র্যাকটিক্যালি, এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া কনফ্লুয়েন্স আসলে কি। তো কনফ্লুয়েন্স হচ্ছে ডকুমেন্ট আমাদের সাধারণত প্রোডাক্ট টেস্টিং ডকুমেন্টেশনের জন্য ইউজ করে থাকি আমরা, এটি একটা অ্যাপ্লিকেশন। So, Confluence is a platform that manages testing activities like test cases, defect reports, and requirements. So, it is like an organizational hub যেখানে আমরা সব ধরনের সফটওয়্যার টেস্টিং ডকুমেন্টেশন রাখতে পারি। এটা জাস্ট আমাদেরকে এজ এ টিম, বিভিন্ন টিমের মাধ্যমে অর্গানাইজ করতে সাহায্য করে এবং টিমের যে কোলাবোরেশন রয়েছে সেখানে আমরা আমরা কনফারেন্সের মাধ্যমে একসাথে কাজ করতে পারি। এখন কনফারেন্সে আমাদের হচ্ছে এরকম একটা মেনু থাকবে যেখানে বিআরডি থাকবে, ডিফেক্ট রিপোর্ট থাকবে। এটা ফর এক্সাম্পল আমি একটা জিনিস দেখছি যে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন, দেন এখানে ডিফেক্ট রিপোর্টও থাকতে পারে, বা এখানে আমরা চাইলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া রাখতে পারি। সো বিআরডি থেকে আমাদের কি হয়, বিআরডি তে ক্লিক করার পর আমাদের ধরেন বিভিন্ন ইউজার স্টোরিজ সিনারিও আসতে পারে মেনুতে, সিনারিও এ, সিনারিও বি, সিনারিও সি, এটসেট্রা, এইসব জিনিস থাকতে পারে আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। সো এটা হচ্ছে আমাদের main, এটা হচ্ছে কনফ্লুয়েন্সের একটা অংশ। সো এখানে আবার আমাদের ডিফেক্ট রিপোর্টও থাকতে পারে। ডিফেক্ট রিপোর্ট ক্লিক করলে আমাদের এখানে মেনুতে ক্লিক করলে আমাদের প্রোডাক্টের কি কি ডিফেক্ট রয়েছে সেটা দেখাতে পারে। নাও এখানে আমাদের এসআরএস যেটার কথা বলেছিলাম, এসআরএস এর সাধারণত এসআরএস বা সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা সাধারণত তিনটে পার্ট রয়েছে। এটা হচ্ছে ফাংশনাল, আর এটা হচ্ছে নন ফাংশনাল, and the third one is technical. ফাংশনাল রিকোয়ারমেন্টস কি? এটার মাধ্যমে আমরা সাধারণত ডিসক্রাইব করি যে প্রোডাক্টটা আসলে কি করবে। ফর এক্সাম্পল, আমাদের পেনের ফাংশন কি হতে পারে? পেনের ফাংশন হতে পারে পেন যাতে স্মুথলি লিখতে পারে, অথবা পেন ভেঙে না যায় সহজে, অথবা কোনো লিক না করে। So these are the features that directly affect the user experience. And the second one is non-functional requirements. তো এখানে এটা ফোকাস করা হচ্ছে একটা ব্রডার গোলস বা অবজেক্টিভ। ফর ইনস্ট্যান্স, non-functional requirements for a pen could be its durability or the number of colors available. আর আমাদের ধরেন সফটওয়্যার ক্ষেত্রে যদি আমরা বলি যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি হতে পারে, ফর এক্সাম্পল এটা হতে পারে যে আমাদের একটা সফটওয়্যার কতগুলো ইউজার অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারছে। So these define the business rules and the product's capacity to perform under various loads and conditions. আর থার্ড টার্মের মধ্যে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট আমরা বুঝি হচ্ছে যেমন ধরেন বিভিন্ন টুলস, টেকনোলজিস, রিসোর্সেস যেগুলো প্রোডাক্ট ডেভেলপ করার জন্য
ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, একটা সফটওয়্যার প্রোডাক্ট, সফটওয়্যারের টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কি হতে পারে, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, সার্ভার কি কি হতে পারে, এটসেট্রা। তো এখানে যদি ধরেন আমরা আপনাদেরকে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর একটা এক্সাম্পল দিই। সাপোজ অ্যামাজন, অ্যামাজন হচ্ছে অ্যামাজন হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে অ্যামাজনের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি কি হতে পারে। আহ অ্যামাজনের নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হতে পারে, যেমন ধরেন তারা কতগুলো ইউজার একসাথে হ্যান্ডেল করতে পারছে, তাদের ওয়েবসাইট ডাউন না হওয়া পর্যন্ত। তারপর ধরেন তারা কতগুলো দেশ থেকে তাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারছে, এবং তাদের প্ল্যাটফর্ম কতক্ষণ থাকছে, 24 আওয়ার্স অন রাখতে পারছে কিনা। So these requirements don't concern the features of the product but focus on its capability and business growth. For instance, can Amazon handle millions of users at once? Can it run smoothly in different parts of the world? তো আমাদের এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ব্যাপারে বুঝে গেছে, আপনারা বুঝতে পেরেছেন আসলে এটা কি? মিস্টার জাহাঙ্গীর, নাফি, মিস্টার নাফি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। জি জি স্যার, ওকে, শুনতে পারতেছি। নাফি, জি। এতটুকু বুঝতে পেরেছেন আপনারা? জি জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন, এটা বুঝতে পারছি ওকে, ঠিক এতটুকু। আছে, থ্যাংক ইউ। নাও ব্যাক টু ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো ফাংশনাল রিকোয়ারমেন্টস, আমরা যেহেতু পেন নিয়ে এত কিছু বলছি, তো পেনের ফাংশনাল রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি কি হতে পারে? তো পেনের ফাংশনাল রিকোয়ারমেন্টস আমরা বলতে পারি যে পেনটা আসলে ঠিক মতো লিখতে পারছে কিনা, তারপর পেনটার মাল্টিপল কালার্স আছে কিনা। So these are the practical features that users will interact directly and ensure the product serves its intended purpose effectively. So এই কম্বিনেশন লাইক ফাংশনাল, নন ফাংশনাল এবং টেকনিক্যাল যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে, এগুলো সবগুলো মিলে একটা কমপ্লিট পিকচার তৈরি করে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্রোডাক্টটা আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছে। So functional requirements are about what the product does. Non-functional requirements are about how it fits into the larger business context. And technical requirements are about the tools and the process needed to make it into reality. So এই সবকিছুর মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে আমাদের প্রোডাক্টটা কেমন পারফর্ম করবে। না, আমাদের এই যে ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট অথবা এফআরডি তাকে বললাম। তো এফআরডি হচ্ছে এসেনশিয়ালি একটা বইয়ের মতো। এফআরডি is এফআরডি is like an instruction manual, যে আমাদের প্রোডাক্টটা আসলে কিভাবে কাজ করবে এটা একটা বইয়ের মতো আমরা ডিজাইন করা হয়। ফর এক্সাম্পল, আমাদের ধরেন বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে। ই কমার্স প্ল্যাটফর্ম গুলোর মধ্যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে ওপেন কার্ট। ওপেন কার্টটা দেখতে কেমন? ওপেন কার্টটা আসলে দেখতে হচ্ছে এমন, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এখন এই ই কমার্স ওয়েবসাইটটার জন্য ওরা কি করে, ওরা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট তৈরি করছে যে কিভাবে আসলে ওদের পেজ গুলো ফাংশন করে। তো এখানে ওদের একটা ডকুমেন্ট রয়েছে, একটা document। এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। সো this document is like a user manual focused on primarily on the product's functional aspects rather than the non-functional parts. তো এটা কি করে? এটা হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ফিচারকে আমরা ভিজুয়ালের মাধ্যমে আইডেন্টিফাই এবং এক্সপ্লেন করতে সাহায্য করতে পারি। ইন কেস অফ এ পেন, আমরা যে পেন এক্সাম্পল দিচ্ছি,
আমরা এখানে লিখতে পারি যে আমাদের পেনটা কিভাবে তৈরি করা হয়েছে, কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে etc. তো আমরা এখানে ওপেন কার্ডের যেহেতু কথা বলেছি, এখানে ধরেন একটা ওভারভিউ রয়েছে যে কিভাবে ওপেন কার্ডটা আসলে কি, দেন রিকোয়ারমেন্টস ওপেন কার্ড তৈরি করতে আসলে তারা কি কি ইউজ করেছে, পিএইচপি, জেকুইরি, জাভাস্ক্রিপ্ট, ডেটাবেস এটসেট্রা। দেন ওরা একটা ভিজুয়াল ওভারভিউ দিয়েছে যে আসলে ওদের ওপেন কার্ড ওয়েবসাইটে কি কি ফিচার রয়েছে। তো this document is created by a business analyst who gathers information and knowledge from experts, adds visuals, and ensures the document is approved by the business stakeholders before being uploaded into the conference. তো তারা কি করে, বিজনেস অ্যানালিস্ট কি করে, বিজনেস অ্যানালিস্ট ইনফরমেশন নিয়ে এবং বিভিন্ন ছবি নিয়ে এক্সপার্টদের থেকে একটা ডকুমেন্ট তৈরি করে সেটা কি করে, সেটা কনফারেন্সে আপলোড দেয় যাতে ডেভেলপার্স এবং টেস্টার্সরা এই ডকুমেন্ট তৈরি করে একটা আইডিয়া পেতে পারে। তো এফআরডি সাধারণত কারেন্ট টাইমে লেস কম, কারণ আমাদের সাধারণত যে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রয়েছে, এই বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন সিমিলার একটা ফরম্যাট ফলো করে। However, the FRD still serves as a comprehensive user manual detailing all the functional activities of the product. Now, আমরা সফটওয়্যার টেস্টিং নিয়ে আরো কথা বলি। তো আমাদের যে প্যান, সেটাকে আমরা একটা সফটওয়্যার টেস্টিং হিসাবে ধরতে পারি। তো আমাদের প্যানে কি রয়েছে, প্যান ক্যাট, প্যানের বডি, প্যান বডি, বল, তো এটাকে আমরা একটা সফটওয়্যার হিসাবে ধরি। তো পেন যেমন বিভিন্ন ধরনের পার্ট দিয়ে তৈরি, যেমন এখানে পার্ট 1, 2, 3, আমাদের সফটওয়্যারও বিভিন্ন কম্পোনেন্টস আর মডিউল দিয়ে তৈরি। So we can say a pen is a collection of these parts, just as a software is a collection of different items or programs. তো প্রতিটা প্রোগ্রাম কি করে, প্রতিটা প্রোগ্রাম একটা ছোট ছোট মডিউলের মাধ্যমে একটা লার্জার সফটওয়্যার হিসেবে তৈরি। ফর এক্সাম্পল, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, লাইক হোম, দেন ইনসার্ট, তারপর আরো যেমন রেফারেন্স, এগুলো যেসব অপশন রয়েছে এগুলো আসলে এক একটা প্যারেন্ট মডিউল। এবং এখানে যে এদের আন্ডার সাব ফোল্ডার গুলো রয়েছে, যেমন রয়েছে সেভ, প্রিন্ট, এগুলো হচ্ছে আসলে চাইল্ড মডিউল আমাদের প্রোগ্রাম। তো এই এতটুকু বুঝে গিয়েছে, আমরা আসলে সফটওয়্যারের যে বেসিক বেসিক ডেফিনেশনটা দিলাম। জি স্যার। থ্যাংক ইউ। Now let's moving on to the types of software part. তো সফটওয়্যারের বিভিন্ন সাধারণত টাইপ রয়েছে, লাইক অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দেন সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরেন আপনাদের ফোন অথবা পিসিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাপ, পিসিতে রয়েছে মাইক্রোসফট অফিস। এইসব অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, এইসব সফটওয়্যার গুলোকে সাধারণত আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো বলি। এগুলোকে আপনারা বিভিন্ন ডিভাইসে ইনস্টল করতে পারেন। নাও সেকেন্ড হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের একটা এক্সাম্পল দিতে পারবেন কেউ?
স্যার অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম। সিস্টেম। জি জি জি, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার। লিনাক্স। উইন্ডোজ, জি, পিসির জন্য আমরা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, স্যার লিনাক্স হতে। হার্ডওয়্যারের যে ড্রাইভটাকে কি আমরা সিস্টেম সফটওয়্যার বলতে পারি? যেমন ধরুন প্রিন্টারের ড্রাইভ, তারপরে আমাদের ল্যাপটপে আমরা যে সাউন্ড কার্ডের যে ড্রাইভটা ইনস্টল দিই রিয়েলটেকের এরকম। ড্রাইভটাকে সফটওয়্যার বলতে পারি, হ্যাঁ, ড্রাইভটাকে আমরা সফটওয়্যার বলতে পারি। কিন্তু ড্রাইভটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলবো না, এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ প্রিন্টার ড্রাইভটা রান করার জন্য আসলে ওই সফটওয়্যারটা ইউজ করা হয়। আর আমাদের মেইন যে সিস্টেমটা রান করার জন্য ইউজ করা হয় সেটাকে সিস্টেম অপারেটিং সফটওয়্যার বলে। সিস্টেম। অপারেটিং সিস্টেম, তারপর আমাদের মোবাইলে রয়েছে অ্যান্ড্রয়েড, তারপর ম্যাক ওএস এটসেট্রা, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অন্যদিকে ইউটিলিটি সফটওয়্যার বলতে আমরা বুঝাই হচ্ছে, যেমন ধরুন বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার, দেন ফাইল ম্যানেজমেন্ট, ব্যাকআপ টুলস এটসেট্রা। অ্যাজ এ টেস্টার আমরা সাধারণত এসব নিয়ে কাজ করি না। ইউটিলিটি সরি, আমরা সাধারণত সিস্টেম সফটওয়্যার নিয়ে কাজ করি না, আমরা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করি। তো এগুলো হচ্ছে আহ বিভিন্ন ধরনের সফটওয়্যার। এরপরও রয়েছে প্রোগ্রামিং সফটওয়্যার লাইক জাভা, পাইথন, এসকিউএল, ডেটাবেসের বিভিন্ন সফটওয়্যার রয়েছে এটসেট্রা। এগুলোর মাধ্যমে আমরা কি করি, কোড লিখে এবং ডিবাগ করি। এসব স্যার সাধারণত ভিজুয়াল স্টুডিও, ভিজুয়াল, তারপরে ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো কি প্রোগ্রামিং সফটওয়্যার ভিতরে পড়ে? জি, কারণ ভিএস কোড দিয়ে আমরা কোড লিখতে পারি, সো এটা একটা প্রোগ্রামিং সফটওয়্যার। তো এর মাধ্যমে আমরা ডেভেলপমেন্ট করি, কোড লিখি এবং সফটওয়্যার টেস্ট করি। সো এজ এ টেস্টার উই প্রাইমারিলি ওয়ার্ক অন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেখানে রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন। নাও ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের ওয়েব বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেগুলো আমরা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে কানেক্টেড হতে পারি, যেমন www.facebook.com, youtube.com। এগুলো হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, এগুলো আমরা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস নিতে পারি। তারপর রয়েছে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ। ডেস্কটপ অ্যাপের মধ্যে রয়েছে আমাদের সাধারণত মাইক্রোসফট অফিস, দেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি রিডার, এটসেট্রা। এগুলো সাধারণত ফাংশন করার জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। অন্যদিকে রয়েছে মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ এখানের মধ্যে যেমন ফেসবুক, ইনস্টা অ্যাপ, এটসেট্রা, এসব হচ্ছে মোবাইল। So most QA testers focus on web application because they are access through browser. For example, Facebook সাধারণত আমরা যে কোনো ব্রাউজার দিয়ে অথবা অ্যাপ এর মাধ্যমে ইজিলি অ্যাক্সেস করতে পারি। Now let's talk about domains in the context of web application. So web application এর জন্য একটা ডোমেন হচ্ছে সাধারণত একটা এরিয়া অফ ইন্টারেস্ট, such as হেলথ কেয়ার হতে পারে, ডোমেন হেলথ কেয়ার, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, দেন ফিন্যান্স, ই কমার্স, বিভিন্ন ধরনের হতে পারে। যেমন হেলথ কেয়ার ডোমেনের মধ্যে রয়েছে বিভিন্ন ক্লিনিকের ওয়েবসাইট গুলো, মেডিকেল সফটওয়্যার গুলো এবং হেলথ কেয়ার রিলেটেড যেসব প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো। দেন সোশ্যাল মিডিয়া ডোমেনের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এটসেট্রা। ই কমার্স ডোমেনের মধ্যে রয়েছে অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, ওর বাংলাদেশে যে দারাজ রয়েছে সেটা। দেন ফিন্যান্স ডোমেনের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংকিং ওয়েবসাইট, দেন স্টক
trading platform এবং others financial service. So each of these domain presents unique testing opportunities for QA professionals. তো এই ডোমেন আন্ডারস্ট্যান্ড করার মাধ্যমে আপনারা কোন ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করবেন তার সম্পর্কে ইজিলি জানতে পারবেন। তো testers can apply to work in any of the domain based on their interest and expertise. So টেস্টাররা সাধারণত তাদের ইচ্ছা মতো বা তাদের ইন্টারেস্টের উপর বেস করে বিভিন্ন এইসব ডোমেইনের উপর কাজ করতে পারে। কারো যদি চায় হেলথ কেয়ারের উপর কাজ করতে পারে, কেউ চাইলে ই কমার্সের উপর কাজ করতে পারে। So the opportunities here are broad and each domain offers unique challenges for software testing. Now, এতটুকু বুঝে গেছে ডোমেন পার্টটা? স্যার আমি ডোমেন একটা দেন কোশ্চেন করব। জি করেন। ইন জেনারেল আমরা সফটওয়্যারের টাইপকে দুই ভাগে কি ভাগ করতে পারি? একটা হলো গিয়া ওয়েব অ্যাপ, আর একটা হলো গিয়া অফলাইন অনলাইন, এই দুইভাবে। না, অফলাইন অনলাইন আসলে এভাবে তো না, এখানে আসলে সফটওয়্যারকে আমরা তিন ভাগে ভাগ করেছি সফটওয়্যার টেস্টিং হিসাবে। একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আর মোবাইল অ্যাপ্লিকেশন। জি স্যার। এটার উপর বেস করে সাধারণত সফটওয়্যার টেস্টিং করা হয়। হ্যাঁ এটা ঠিক আছে, অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে স্যার, সমস্যা নেই, বুঝতে আচ্ছা, পেরেছি। তো গতকাল আপনাদেরকে আমরা বলেছিলাম যে এসডিএলসি লাইফ সাইকেল নিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আসলে বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়। এর মধ্যে রয়েছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, দেন ডিজাইন, ডকুমেন্ট, দেন ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং এনভায়রনমেন্ট, দেন প্রি প্রোডাকশন, আর লাস্টে হচ্ছে প্রোডাকশন। এই হোল প্রসেসটা মিলে আসলে আমাদের এসডিএলসি টা তৈরি করা হয়েছে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা তৈরি করা হয়। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা সাধারণত ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করি, তার উপর প্রোডাক্ট, তার উপর বেস করে প্রোডাক্ট ওনার প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করে সেখান থেকে বিজনেস অ্যানালিস্ট বা বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করে। তো এর বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন তৈরি করার পর কি হয়, ফার্স্ট পাশে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। সো বিজনেস রিকোয়ারমেন্ট যখন রেডি হয়ে যায়, আর্কিটেক্টররা একটা ডিজাইন ডকুমেন্ট তৈরি করে, আর ডিজাইন ডকুমেন্ট তৈরি করার পরে ডেভেলপাররা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা বিল্ড করে। তো ডেভেলপমেন্টের পর সিট এনভায়রনমেন্টে গিয়ে আবার টেস্টিং করা হয়, দেন প্রি প্রোডাকশনে গিয়ে প্রোডাক্টটা প্রডিউস। So remember the first stage of our filtration system process. Those were multiple stages a product must go through before reaching the pod. So এই এই প্রোডাক্টের সাধারণত এইসব প্রসেসের মাধ্যমে একটার পর একটা ফিল্টারেশন হয়, লাস্টে প্রোডাকশন স্টেজে যায়, দেন হচ্ছে প্রোডাক্টটা আমরা বাজারে দেয়। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা সাধারণত আমাদের প্রোডাক্টের যে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো অ্যানালাইজ করা হয়। তো অ্যানালাইজ করার পর একটা ডিজাইন তৈরি করা হয়। ডিজাইন তৈরি করার পর ডিজাইনের মাধ্যমে সেটা ডেভেলপাররা প্রোডাক্ট তৈরি করে, দেন টেস্টিং হয়, দেন প্রি প্রোডাকশনে গিয়ে প্রোডাকশনে যাওয়ার পর আমাদের এই হোল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা কমপ্লিট হয়। তো সফটওয়্যার টেস্টিং এর মাধ্যমে আমরা সাধারণত আইডেন্টিফাই করি এবং ডিটেক্ট করি অথবা আইডেন্টিফাই করি বিভিন্ন ধরনের ডিফেক্টস অথবা বাগস, গতকাল আমরা যেটা কথা বলেছিলাম।
So the primary reason we do software testing is to find and fix these defects before the product reaches to the customer. So are the objectives of software testing? So as a software tester, আপনার objectives কি হবে? Objectives হবে একটা হাই কোয়ালিটি বাগ ফ্রি একটা হাই কোয়ালিটি বাগ ফ্রি প্রোডাক্ট তৈরি করা, যার মাধ্যমে আপনারা কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারবেন, অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন। দেন আপনাদের রেসপন্সিবিলিটির মধ্যে আরো পরে হচ্ছে প্রোডাক্টটা যাতে টাইমের মধ্যে ডেলিভার হয় and within budget। তো আপনাদের কাজ হচ্ছে এমন একটা প্রোডাক্ট ডেলিভার করা যার মাধ্যমে আপনারা একটা ডিফেক্ট ফ্রি হাই কোয়ালিটি প্রোডাক্ট ক্লায়েন্টকে দিতে পারেন, কারণ ক্লায়েন্ট আপনাদেরকে একটা ডিসেন্ট অ্যামাউন্ট দিচ্ছে সো দ্যাট দে ক্যান রিসিভ এ কোয়ালিটি প্রোডাক্ট। সাপোজ আপনাদেরকে একটা বিজনেস $1 মিলিয়ন দিলে একটা সফটওয়্যার তৈরি করার জন্য, এবং আপনি যদি 3 মাস পর আরো $1 মিলিয়ন তাদের থেকে খুঁজেন, তাহলে তাদের কাছে আপনাদের নিয়ে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। তো প্রপার প্ল্যানিং এবং বাজেট নিয়ে যে স্থির থাকা, এটা আপনাদের জন্য আরো খুবই গুরুত্বপূর্ণ। Now, another key point is customer satisfaction. If a product meets the user's requirements and acceptance criteria, it is considered successful. So, আমরা যে বলছিলাম acceptance criteria রয়েছে user requirement এর উপর, এটা খুবই important customer satisfaction এর জন্য। সাপোজ আপনাদের একটা ফার্ম রয়েছে, সাপোজ আপনারা একটা ফার্মের ডেইরি প্রোডাক্ট অর্ডার করেছেন এবং তারা আপনাকে 2 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা ফ্রেশ দিবে, কিন্তু আপনি যদি প্রোডাক্টটা একদিন পর পান, তাহলে কিন্তু আপনাদের প্রোডাক্টটা ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। সো ইট ডিডন্ট মিট দ্য কোয়ালিটি এক্সপেকটেশন। মিটিং দ্য ডেডলাইনস এন্ড ডেলিভারিং অন টাইম ইজ এসেনশিয়াল ফর এ সফটওয়্যার টেস্টার। সো আপনারা যদি এক এক $1 মিলিয়ন সফটওয়্যার তৈরির জন্য 3 মাস পর আবার কোনো ইমপ্রুভমেন্ট ছাড়া আরো টাকা নেন, তাহলে প্রোগ্রেসটা ঠিক মতো হচ্ছে না। এটা আমাদের স্টেক হোল্ডারদের উপর একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে। সো প্রজেক্ট মাস্ট স্টে উইদিন বাজেট টু বি মেনটেনেবল এন্ড শুড নট ইনকার এক্সেসিভ লস। নাও আমাদের সফটওয়্যারটা আপনারা টেস্টিং করছেন, নাও সফটওয়্যারের যে মেনটেনেন্স রয়েছে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাপোজ একটা ফেসবুক অথবা অ্যামাজনের একটা ফিচার কাজ করছেন, তো মেনটেন্যান্স টিমের এসেও করতে হবে যে ইউজাররা এই ফিচারটা কাজ না করার পরও এই আমাদের ফেসবুক অথবা অ্যামাজন ইউজ করার একটা অল্টারনেটিভ ওয়ে পেতে পারে until the issue is fixed. So the maintenance team monitors fixes issues and ensures that the software continues to function properly for users. So if users face difficulties, they report it to the maintenance team for resolution. Now, মেনটেন্যান্স টিম যে কাজ করবে, একটা প্রোডাক্টে সাধারণত 3 ধরনের এরর মানে ডিফেক্ট বা সমস্যা থাকতে পারে। একটা হচ্ছে এরর, একটা হচ্ছে ফেলিওর, আর একটা হচ্ছে ডিফেক্ট অর বাগ। তো এরর কি? এরর হচ্ছে যখন সাধারণত আমরা ইউজাররা ভুল করে থাকি। ফর ইনস্ট্যান্স ধরুন আপনি ফেসবুকে লগ ইন করার সময় আপনাদের ইমেল অথবা পাসওয়ার্ড ভুল দিয়েছেন, তো এটা হবে আমাদের এরর, এটাই ইউজার কর্তৃক হয়ে থাকে। দেন হতে পারে হচ্ছে ফেলিওর, যখন একটা ইউজার কারেক্ট ইনফরমেশন দেওয়ার পরও
প্রবলেম ফেস করে। লাইক আপনি যদি ঠিক মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, তারপরে যদি আপনার লগ ইন না হয় বা লগ ইনের সমস্যা হয়, এটাকে আমরা ফেলিওর হিসেবে কনসিডার করি। আর 3 নম্বর ডিফেক্ট অথবা বাগ হচ্ছে যখন একটা টেস্টার কাস্টমার থেকে, সরি, মেনটেন্যান্স টিম থেকে বা কাস্টমার থেকে কমপ্লেন পাওয়ার পর ইস্যুটা স্পট করা, যেমন সাচেস তারা লগ ইন বাটন কাজ করছে না, সো লগ ইন বাটনকে আমরা একটা পার্ট হিসেবে ধরতে পারি। তো যখন ইউজাররা পাসওয়ার্ড ভুল দেয়, যদি আমরা এজ এ সামারি বলি, যখন ইউজাররা পাসওয়ার্ড ভুল দেয় সেটাকে এরর ধরা হয়। যখন ঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও লগ ইন করতে পারে না, সেটাকে আমরা ফেলিওর হিসেবে ধরি। আর যখন এই জিনিসটা টেস্টিং টিম নোটিস করে ইস্যুটা, তখন সেটাকে আমরা ডিফেক্ট বা বাগ হিসেবে ধরি। তো এই জিনিসটা বুঝে গিয়েছে। ইউজার পাসওয়ার্ড দিলে ইরর হবে কেন? অনেক সময় এটাকেই তো বাগ বলে। আসলে আপনারা ধরেন ইউজার পাস ইউজার ইমেল এবং পাসওয়ার্ড কারেক্টলি দিয়েছেন, কিন্তু লগ ইন করতে না, পারছেন না, সো এটা হচ্ছে ওই আচ্ছা, অ্যাপ্লিকেশনের একটা বাগ, যেটা আপনি ইরোর টেস্টিং করে। পুরোটা ইরোরটা জি জি এক জি। নাম্বার সেটি ইরোর। ও এরর, এরর হচ্ছে ধরেন আপনি ভুল দিয়েছেন ইউজার নেম বা পাসওয়ার্ড, এটা হচ্ছে ইউজারের এরর। এটা এটা যদি ইউজার ভুল দেয় তাহলে সফটওয়্যারের ইরর হবে কেন? না, এটা সফটওয়্যারের এরর হবে না। এটা আমরা জাস্ট বলছি যে একটা টেস্টটা এরর হিসেবে লগ ঠিক ইনের, করবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা লগ ইনের কি কি সমস্যা থাকতে পারে, এটা অনুসারে ক্যাটেগরাইজ করা হচ্ছে একটা ফাংশনের কি কি ফিচার থাকতে পারে। যদি আপনার ইনপুটে ভুল হয় সেটা হবে এরর। সো আর যদি আপনার ইনপুট ঠিক হয় কিন্তু ফাংশনের সমস্যা হয়, সেটা হবে ফেলিওর, এবং সেটা ডিটেক্ট করাকে টেস্টার যদি ডিটেক্ট করে তখন সেটা হবে বাগ বা ডিফেক্ট। এরর কোনো আচ্ছা, আচ্ছা। অ্যাপ্লিকেশন টেস্টিং রিলেটেড। সো আমরা একটু আগে কথা বলেছিলাম স্প্রিন্ট নিয়ে, এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। সো এই অ্যাজাইল ডেভেলপমেন্টের মধ্যে কি ডেভেলপার্স, টেস্টার্স এবং বিজনেস অ্যানালিস্ট, এছাড়াও রয়েছে আর্কিটেক্ট। তো এখানে রয়েছে ডেভেলপার্স, টেস্টার্স, ফুল একটা টিম, যেখানে এজাইল ডেভেলপমেন্টের ফুল টিম যেটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে স্ক্রাম টিম। তো এই স্ক্রাম টিমের যে লিড, তাকে বলা হয় হচ্ছে স্ক্রাম মাস্টার। এই স্ক্রাম মাস্টারের কাজ কি? সে সাধারণত স্ক্রাম স্ক্রাম টিমটাকে লিড করার জন্য একটা এসেনশিয়াল রোল প্লে করে। So they are not developers but act as a task planner or advisor and organizer. So they schedule meetings, track progresses, and ensure in smooth communication between all the team members. So Scrum Master কি করে? তারা প্ল্যান করে, তারা অর্গানাইজ করে, তারা শিডিউল করে, তারা প্ল্যানিং করে। তো প্রজেক্ট ম্যানেজার এবং স্ক্রাম মাস্টারের মধ্যে সাধারণত ডিফারেন্স। প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ওভারঅল প্রজেক্ট এবং প্রোডাক্ট ডেলিভারিটা ওভারসি করে। আর অন্যদিকে স্ক্রাম মাস্টার হচ্ছে একটা নির্দিষ্ট স্প্রিন্টের অ্যাক্টিভিটি গুলো অর্গানাইজ করে এবং তাদের অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক করে। তো এটা হচ্ছে একটা শর্ট টাইম বক্স পিরিয়ড, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে স্প্রিন্ট 2 সপ্তাহ হতে পারে, 4 সপ্তাহ হতে পারে।
সো স্প্রিন্ট বেসিসে সাধারণত স্ক্রাম মাস্টাররা, এক্সকিউজ মি, স্প্রিন্ট স্প্রিন্টের উপর বেস করে সাধারণত স্ক্রাম মাস্টাররা কাজ করে। না, আমরা যে বাগ নিয়ে একটু আগে কথা বললাম, বাগ সাধারণত কি কি কারণে হতে পারে, বাগ বা ডিফেক্ট? বাগ হওয়ার বিভিন্ন কারণের মধ্যে রয়েছে মিসকমিউনিকেশন, দেন কমপ্লেক্সিটি, দেন এরর্স। তো মিসকমিউনিকেশন কি? মিসকমিউনিকেশন হচ্ছে ডেভেলপার্স এবং টেস্টিং টিমের মধ্যে ঠিকমতো যদি কমিউনিকেশন না হয়, তাহলে তাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোড ভুল হয় বা টেস্টিং প্রসেস ভুল হয়, সেটা। তারপর হতে পারে কমপ্লেক্সিটি, যেমন ধরেন আমরা বড় বড় ওয়েবসাইট দিয়ে বানাতে সফিস্টিকেটেড কোড ইউজ করি এবং ডিজাইন ইউজ করি। তো এখানে সাধারণত একটা আরেকটার উপর ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্টস থাকতে পারে, যার কারণে কমপ্লেক্সিটি বাড়ে এবং বাগও বাড়ে। আরেকটা জিনিস হতে পারে যে প্রোগ্রামিং এরর্স, যেমন সামটাইমস ডেভেলপারসরা কোডিং করার সময় আহ, একটা ওয়ার্ড ভুল লিখতে পারে, অথবা একটা সামান্য সিম্বল ভুল দিতে পারে বা মিসিং হতে পারে। এজন্য সাধারণত বাগস হয়ে থাকে। তো এইসব কারণে সাধারণত এই তিনটা কারণে মেইনলি আমাদের প্রোডাক্টে বাগ হয়। তো বাগ এবং আমাদের এই যে স্ক্রাম নিয়ে জিনিসটা বুঝে গিয়েছে। স্যার, তো খুবই সুন্দর। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো আমরা যে একটু আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে কথা বললাম, এখানে এই রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসটা যেখানে রয়েছে, তো রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসে কি করি আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করি, যেটা আমি আগেও বলেছিলাম যে বিজনেস অ্যানালিস্টরা এখানে কি রোল প্লে করে। তারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এবং প্রোডাক্ট ওনার এবং প্রজেক্ট ম্যানেজারদের সাথে কথা বলে বিভিন্ন রিকোয়ারমেন্টস কালেক্ট করে একটা বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্ট তৈরি করে। So this document outlines exactly what the business wants to achieve. তো এর মধ্যে রয়েছে যেমন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ইউজার স্টোরিজ, সিনারিওস, এসব জিনিস সাধারণত রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর মধ্যে থাকে। তো এসেনশিয়ালি দিস ইজ দ্য কন্ট্রাক্ট বিটুইন দ্য বিজনেস এন্ড দ্য ডেভেলপমেন্ট। তো এই কন্ট্রাক্টের জন্য তাদের সবাইকে কি হয়, একসাথে একটা স্টেজে এগ্রি করতে হয় যে আমরা এই জিনিসটা করব, এবং আমরা বিজনেস স্টেক হোল্ডার এবং ডেভেলপমেন্ট টিম দুই পক্ষের আছে। ফর এক্সাম্পল, if you are building a login page, the business requirement specification will specify that the login button must be a certain size. তো সাপোজ এখানে তারা বলে দিল যে লগ ইন বাটনটা এতটুকু সাইজ করতে হবে, অথবা যখন ইউজার এই লগ ইন বাটনে চাপ দিবে ইনভ্যালিড ইনফরমেশন দিয়ে, তখন একটা এরর মেসেজ আসবে। তো এই ডিটেলস গুলো শুরুতে বিজনেস অ্যানালিস্টের ডকুমেন্টেশনে ক্লিয়ার করে দিতে হবে, যাতে তাদের পরে কোনো সমস্যা না হয়। তো যখন তারা বিজনেস অ্যানালিস্ট বিজনেস অ্যানালিস্ট বিআরএস ডকুমেন্টটা তৈরি করে, সে কি করে এই জিনিসটা প্রোডাক্ট ওনারকে দেয়। প্রোডাক্ট ওনারকে দেওয়ার পর প্রোডাক্ট ওনারকে দেয় এবং কি হয়, প্রজেক্ট ম্যানেজার করে। তারা প্রোডাক্ট ওনার এবং প্রজেক্ট ম্যানেজার এই ডকুমেন্টটা রিভিউ করে, যাতে তারা দেখতে পারে যে এটা বিজনেস গোল এবং ইমপ্লিমেন্টেশন ঠিক মতো করা যাবে কিনা, সেটা মিট হতে পারছে কিনা। সো দে আর দ্য ওয়ান হু গিভস ইট দ্য গ্রিন লাইট ফর দ্য প্রজেক্ট টু মুভ ফরওয়ার্ড। দেন হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট? ওয়েল, যখন বিজনেস ওনার এবং প্রজেক্ট ম্যানেজার তাদের অ্যাপ্রুভাল দেয়,
তা বিজনেস অ্যানালিস্টের জব জব কিন্তু এখানে শেষ হয়। সে কি করে, জিনিসটা স্ক্রাম মাস্টার করে। কারণ স্ক্রাম মাস্টারের কাজ কি? স্ক্রাম মাস্টার হচ্ছে সবাইকে আহ, একটা স্প্রিন্টের সবাইকে কন্ট্রোল করে, যেমন ডেভেলপমেন্ট টিম থাকতে পারে, এখানে টেস্টিং টিম থাকতে পারে একটা নির্দিষ্ট স্প্রিন্টে। তো সে জিনিসটা স্ক্রাম মাস্টারকে দেয়, যাতে স্ক্রাম মাস্টার সবার সাথে জিনিসটা বসে আলোচনা করে সবাইকে সেম পেজে আনতে পারে। নাও স্যার আমার একটা স্ক্রাম কোশ্চেন মাস্টার, ছিল, যদি ইয়ে হয়। স্যার আমি কি করব? জি বলেন। স্যার প্রজেক্ট ম্যানেজার প্রথমে বিজনেস অ্যানালিটিক্স রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করে ফুল প্রজেক্টের প্রোডাক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজারকে বুঝিয়ে দিল। এখন স্যার বিজনেস স্ক্রাম অ্যানালিসিস। বিজনেস অ্যানালিস্ট, রাইট স্যার? এখন স্যার স্ক্রাম মাস্টার তো শুধু একটা স্প্রিন্টের জন্য। আমার ফুল প্রজেক্টে তো স্যার কয়েকটা স্প্রিন্টে ভাগ হতে পারে, যেমন আমার ফুল প্রজেক্টটা 1 ইয়ারের ডিউরেশন ডেভেলপমেন্ট টাইম। সেক্ষেত্রে স্যার আমার স্প্রিন্ট তো হবে 10টা 20টা বা 50টা এরকম। সেটা যতবার স্ক্রাম আমার নতুন নতুন স্প্রিন্ট হবে, ততবারই কি বিজনেস অ্যানালিস্ট স্ক্রাম মাস্টারকে ইয়েটার করবে স্যার? জি, যতগুলো স্ক্রাম মাস্টার থাকবে প্রতিটা স্প্রিন্টে, প্রতিটা স্ক্রাম মাস্টারের সাথে প্রতি স্টেপে সে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে বসবে, যাতে সে ডেভেলপমেন্ট দেন কিউএ সবার সাথে বসে জিনিসটা আলোচনা করতে পারে। প্রতিটা স্টেপে সাধারণত এই জিনিসটা ডিসকাস করতে হবে। সেক্ষেত্রে কিউএ কি প্রেজেন্ট থাকবে স্যার সেখানে? হ্যাঁ, কিউএও একটা স্ক্রাম টিমের সদস্য। জি স্যার, তো আচ্ছা, এটাই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, thank you। তারপর হচ্ছে বিজনেস অ্যানালিস্ট যখন স্ক্রাম মাস্টারের কাছে যায়, তখন যে সেশনটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রি রিফাইনমেন্ট সেশন। সেই প্রি রিফাইনমেন্ট সেশনে সাধারণত ডেভেলপার্স, টেস্টার্স, আর্কিটেক্টস এবং অন্যান্য টিম মেম্বাররা একসাথে হয়ে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন নিয়ে ডিসকাস করে এবং এখানে কোনো চেঞ্জেস লাগবে কিনা সেটা নিয়ে কথা বলে। তো এই প্রি রিফাইনমেন্ট সেশনের যে মিটিংটা রয়েছে সেটা স্ক্রাম মাস্টার অ্যারেঞ্জ করে। তারা বিভিন্ন ধরনের ইনভিটেশন সেন্ড করে ডেভেলপার্স, টেস্টার্স এবং আর্কিটেক্টসদের, এবং তারা এখানে প্রোডাক্ট ওনার এবং বিজনেস অ্যানালিস্টদেরকেও এখানে ডাকতে পারে। সাপোজ একটা মিটিং শিডিউল করা হলো, লাইক নেক্সট টিউসডে ফ্রম 7 to 8:30 p.m. So it will focus on user story 1, এই টাইপের কথা বলে স্প্যাম মাস্টারটা সবাইকে একটা ইমেল দেয় যে কখন কয়টা বাজে সেশনটা হবে। Then all the team members come together with their thoughts, feedbacks, and ideas on how to refine the requirements. Now, এই pre-refinement সেশনের মাধ্যমে আমাদের যে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন রয়েছে এই ডকুমেন্টটা সাধারণত ইভলভ হয়। সাপোজ একটা লগ ইন বাটন আমাদের তৈরি করতে হবে, যেটার একটা সার্টেন সাইজ রয়েছে, লগ ইন। এখন ডেভেলপার বা টেস্টাররা সাজেশন দিতে পারে যে এই লগ ইন বাটনটা একটু বড় হয়ে যাচ্ছে বা এটা একটু ছোট হয়ে যাচ্ছে, বা এর কালার অন্যরকম হতে পারে। অথবা কিউএ টেস্টাররা বলতে পারে যে hey, when the users enters incorrect information, the system should give them a suggestion for a better path. So এই যে ডেভেলপার বা কিউএ টিম যে তারা ফিডব্যাক দেয়, এই ফিডব্যাকটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। এই ফিডব্যাকের মাধ্যমে তারা বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিক ডকুমেন্ট, যে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ডকুমেন্টটা রয়েছে এটাকে আরো ইমপ্রুভ করতে পারে। তো এটাকে তারা ইমপ্রুভ করে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে স্মার্ট বিআরএস। স্মার্ট বিআরএস। সেখানে স্মার্ট এর মাধ্যমে আমরা বুঝি হচ্ছে এস ফর স্পেসিফিক, এন্ড ফর মেজারেবল,
A for achievable, then R for relevant, and T for time bound. তো স্পেসিফিক এর মাধ্যমে আমরা বুঝি হচ্ছে এই রিকোয়ারমেন্টসটা সাধারণত ভেরি স্পেসিফিক হতে হবে। ফর এক্সাম্পল, ইনস্টেড অফ সেইং দ্য লগ ইন বাটন শুড বি বিগ, আমাদের বলতে হবে যে লগ ইন বাটনটা সাধারণত 50 px ছোট হবে বা 50 px বড় হবে, এভাবে নির্দিষ্ট মেজারমেন্ট দিতে হবে। দেন মেজারেবল এর মাধ্যমে আমরা বুঝি যে উই নিড টু নো হোয়েন রিকোয়ারমেন্ট ইজ ফুলফিল। ফর এক্সাম্পল, তারা যদি বলে একটা বাটন হতে হবে ক্লিকেবল, তাহলে আমাদেরকে এনশিওর করতে হবে যে এটা সব ধরনের ডিভাইসে যাতে ক্লিকেবল হয়, লাইক ডেস্কটপ, মোবাইল। দেন এ ফর অ্যাচিভেবল। অ্যাচিভেবল কি? এই ফিচার হচ্ছে যেটা আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে এবং বাজেটের মাধ্যমে অ্যাচিভ করতে পারবো। ফর এক্সাম্পল, suggesting a highly durable but very expensive material for a button might not be achievable for the project. তো আমরা যেটা অ্যাচিভ করতে পারবো সেটা নিয়ে কাজ করবো। এন্ড ফর রিলেভেন্ট, তো এই রিলেভেন্ট হচ্ছে আমাদের যে প্রজেক্টের ওভারঅল গোল হচ্ছে সেটার সাথে আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ম্যাচ হতে হবে। ফর এক্সাম্পল, আমাদের সাপোজ একটা ই কমার্স পেজের জন্য লগ ইন বাটন করতে হবে। আপনারা খেয়াল করবেন যে ই কমার্স এর লগ ইন বাটন গুলো সাধারণত খুব একটা ফ্যান্সি হয় না, একদম সিম্পল হয়, যাতে এটা স্পিড এবং ইজ অফ ইউজের উপর ফোকাস করতে পারবে। দেন দ্য লাস্ট ওয়ান ইজ টাইম বাউন্ড, লাইক it must be feasible to complete within the project's timeline. So আমরা ট্রাই করবো যে প্রতিটা স্প্রিন্টের মধ্যে আমাদের প্রতিটা রিকোয়ারমেন্টস যাতে ফুলফিল করতে পারি, এই জিনিসটার উপর খেয়াল রাখতে হবে। তো আপনারা কি স্মার্ট বিআরএস বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই বুঝেছেন? জি স্যার। মিস্টার জাহাঙ্গীর, মিস্টার রাকিব? Okay. So as a result of this pre-refinement session, the PRS will be corrected and updated. So this process involves a lot of collaboration and feedback. তো ডেভেলপার্স এবং টেস্টাররা বিভিন্ন ইস্যু পয়েন্ট আউট করে দেয় এবং তাদের ফিডব্যাক গুলো এখানে খুবই ইম্পর্টেন্ট। যদি বলে যে ডেভেলপাররা আমরা এই জিনিসটা তৈরি করতে পারবো না, দেন তাদেরকে একটা অল্টারনেটিভ বের করতে, তো তারা বিভিন্ন অন্য রকমের ম্যাটেরিয়ালস অথবা রিডিজাইন করতে পারবে যাতে তাদের বাটনটা ডিউরেবল। So this collaboration makes BRS a living document that evolves until it's just right. তো যখন আমাদের বিআরএস টা স্মার্ট হয় তখন আমরা কি করি, প্রি রিফাইনমেন্ট সেশন থেকে প্রি রিফাইনমেন্ট সেশন থেকে আমরা যাই হচ্ছে রিফাইনমেন্ট সেশন। তো এখানে আসলে আমাদের একটা রিয়েল ম্যাজিক হয়। So during this phase, the team works on estimating how long each feature or task will take. তো এখানে আমরা কি করি, বিভিন্ন ধরনের টাইম বক্সিং ইউজ করি, লাইক প্রতিটা টাস্ক কত টাইম লাগবে, তো ইনশিওর দ্যাট এভরি টাস্ক ইজ রিকোয়ারমেন্ট ইজ অ্যাচিভেবল উইদিন দ্য স্প্রিন্ট টাইম। সো ডেভেলপাররা বলতে পারে যে আমার 5 দিন লাগবে আহ, এই টাস্কটা কমপ্লিট করতে। দেন টেস্টাররা বলতে পারে যে আমার 3 দিন লাগবে। আহ, 3 days। তো এটা তাদের স্প্রিন্টের উপর বেস করে তারা একটা পসিবল টাইম বক্স ক্রিয়েট করে। And then these time estimates help everyone know what to expect and how to.
এভাবে তারা তাদের টাইম গুলো প্ল্যান করে এবং তারা তাদের রোল গুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে তারা প্রজেক্টের কোন পার্ট কত কোন স্প্রিন্টের মধ্যে করবে। So as the team moves forward with the sprint planning, where they start assigning tasks to the upcoming sprint and prioritize which. তো আমরা স্প্রিন্ট প্ল্যানিং নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। তো আপাতত আমরা এটা বলতে পারি যে এই রিফাইনমেন্ট সেশনের মাধ্যমে আমরা যে বিআরএস টা রয়েছে এটা আরো অ্যাডভান্সড হয়ে স্মার্ট বিআরএস এর রূপান্তরিত হয়। দেন রিফাইনমেন্ট সেশন হচ্ছে তারা এই স্মার্ট বিআরএস এর উপর বেস করে তাদের কাজগুলিকে বিভিন্ন ধরনের স্প্রিন্টে ভাগ করে নেয়। দেন তারা তাদের কাজটা শুরু করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার স্মার্ট বিআরএস এ এসে যদি এমন হয় দেখা যাচ্ছে যে আমাদের যে বিজনেস রিকোয়ারমেন্টসটা এমন ভাবে তৈরি করা যেটা আমাদের স্যার স্কোপের বাইরে, হতে পারে আমাদের ডেভেলপারদের স্কোপের বাইরে অথবা বাজেটের স্কোপের বাইরে, সেক্ষেত্রে কি এটা আবার রিজেকশন বা রিভিউ হয় কিনা, এমন কোনো সিনারিও হয় কিনা? না, এটা বাইরে যাওয়ার চান্স নাই, কারণ স্মার্ট বিআরএস এর মাধ্যমে এই যে এখানে আমি বললাম মেজারেবল। মেজারেবল মানে কি? এটা হচ্ছে যে আমরা কাজটা করতে পারবো, এটা আমাদের সবাইকে ডিসকাস করে বুঝতে হবে যে আমরা কাজটা ঠিক নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করতে পারবো কিনা। দেন অ্যাচিভেবল। অ্যাচিভেবল মানে কি? আমরা জিনিসটা করতে পারবো কিনা আসলে আমাদের নির্দিষ্ট বাজেট বা টাইম ফ্রেম। ওর্স কেস যদি হয়, এমন কিছু হয় যে বিজনেস অ্যানালিটিক্স এমন একটা জিনিস তৈরি করতে নিয়ে আসলো যেটা আসলে আমাদের জন্য রিয়েলিস্টিক না। হ্যাঁ, সে রিয়েলিস্টিক না আনতেই পারে। তার শুরুর যে বিআরএস রয়েছে সেটা রিয়েলিস্টিক নাও হতে পারে। কিন্তু আপনারা সবাই যখন একটা মিটিং এ বসে ডিসকাস করবেন যে এটা হয়তো রিয়েলিস্টিক না, তখন আপনারা ডিসকাশনের মাধ্যমে জিনিসটা আপনাদের গ্রাস্পের মধ্যে নিয়ে আসবেন যে হ্যাঁ আমরা এই জিনিসটা পারবো। এই জন্য আসলে মিটিংটা শিডিউল করা হয় যে জিনিসটা আনরিয়ালিস্টিক থেকে রিয়েলিস্টিক বানানো। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে ক্লাসটা এখানে আমরা শেষ করতে পারি। তো আপনারা মার্কেটিং টিমের সাথে যোগাযোগ করে নিতে পারেন। যদি এনরোলমেন্ট হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট উইক দেখা হবে। ওকে, ইনশাল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকবেন।